আমি এফএম মমতাজুল হক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিউরোসার্জারি, রাজশাহী মেডিকেল কলেজ হসপিটাল। আমরা আগে দুইটা ক্লাস নিয়েছিলাম, একটা ছিল হেড ইনজুরি, একটা ছিল স্পাইনাল ইনজুরি। আজকে আমরা ইনজুরি বাদে নিউরোসার্জারির আরেকটা মেজর পার্ট, সেটাকে আমরা বলি ইলেকটিভ নিউরোসার্জারি। এটা সম্পর্কে একটা ক্লাসে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আমরা প্রথমে ইলেকটিভ নিউরোসার্জারি আমরা সবসময় একটা কথা জানি, সেটা হলো ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার। ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার নরমালি ব্রেনের ভিতরে যে একটা প্রেসার মেইনটেইন করে, আর্টেরিয়াল প্রেসার, এর ভিতরে যে সাবস্টেন্স থাকে সিএসএফ, ব্লাড এবং ব্রেইন, এটা একটা ব্রেনের ভিতরে ইন্টারনাল যে প্রেসার সেটাই হলো ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার। এটা নরমাল প্রেসার হলো 5 to 15 মিলিমিটার। এটা ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার মেজার করা যায় যদি সাব গ্যালিয়াল একটা প্রেসার মনিটরিং ডিভাইস দিয়ে এটা মাপা যেতে পারে। এটা মনিটরিং সব জায়গায় পসিবল না, আইসিইউতে এটা থাকে আর কি। সিলেক্টিভ আইসিইউতে ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার আমরা মেজার করি। এটা কারণ ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বাড়লে পেশেন্টের কিছু সিমটম হয় এবং সাথে সাথে ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার কমানোর জন্য আমাদেরকে মেজার নিতে হয়। এই ইন্ট্রাক্রেনিয়াল প্রেসারটা এফেক্টেড হয় হলো গ্র্যাভিটেশনাল ড্রেনেজ, যে কারণে আমরা হেড ইনজুরি পেশেন্টকে আমরা 30 ডিগ্রি হেড আপ রাখি, মাথাটা একটু উঁচু করে রাখলে প্রেসারটা একটু কম থাকবে। কাফিং, যদি কাফিং ভালসালভা ক্লোজড গ্লোটিসের এগেইনস্টে যদি প্রেসার ক্রিয়েট করা হয়, সেটা হলো ভালসালভা ম্যানুভার, অর্থাৎ মুখ বন্ধ করে শ্বাসটা ফেলার চেষ্টা করা, পথ দেওয়া, এটা হলো ভালসালভা ম্যানুভার। এটাতে ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বাড়ে। তারপরে পজিটিভ প্রেসার ভেন্টিলেশন, অর্থাৎ যদি আর্টিফিশিয়াল ভেন্টিলেশনে আমরা যদি কারো রেসপিরেটরি আইসিইউতে যেটা দেওয়া হয়, জোর করে কিছু বাতাস লাংসে ঢোকায় দেওয়া, এটা হলো পজিটিভ প্রেসার ভেন্টিলেশন। অর্থাৎ ইউজুয়ালি স্পন্টেনিয়াস ভেন্টিলেশন না, পজিটিভ প্রেসার ভেন্টিলেশন করলে এটা এফেক্টেড হবে। নরমাল ইনস্পিরেশনও একটা কিছুটা কম বেশি হয়। এখন আসলে যে ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার কিসে বাড়ে, মাসলেশন বলতে ব্রেনের ভিতরে যদি যে কোনো ধরনের একটা ভলিউম, এক্সট্রা ভলিউম যদি যোগ হয়, সেটা টিউমার হতে পারে, ব্লাড ক্লট হতে পারে, অন্য যে কোনো মাস একটা, সেটাতে ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বাড়বে, বোঝাই যাচ্ছে। কারণ এটা ক্লোজড ক্যাভিটির ভিতরে যে জিনিস আছে সেটা বাদে অন্য কোনো জিনিস যদি ঢুকে পড়ে তাহলে তার প্রেসার বাড়বে। হাইড্রোকেফালাসে ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বাড়ে। হোয়াট ইজ হাইড্রোকেফালাস আমরা পরে আসবো, কিন্তু এখন একটু ডেফিনেশনটা বলে রাখি। এটার একটাই মাত্র ডেফিনেশন, সেটা হলো ইনক্রিজড সিএসএফ ভলিউম উইদিন দ্য ভেন্ট্রিকুলার সিস্টেম। এটাই হলো মানে ভেন্ট্রিকুলার ভিতরে সিএসএফ ভলিউম যদি বেড়ে যায় সেটাকে আমরা বলি হাইড্রোকেফালাস। আর একটা ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বাড়ার কারণ হলো সেরিব্রাল ইডেমা, অর্থাৎ সেরিব্রাল কর্টেক্সে যে কোনো কারণে যদি ইডেমা হয়, সেটা 3 টাইপের আছে, সাইটোটক্সিক, ভ্যাসোজেনিক এবং মিক্সড। সাইটোটক্সিক কখন? যখন ব্লাড ব্রেইন ব্যারিয়ার, যেটা ব্লাড এবং ব্রেইনের মাঝে যে একটা ব্যারিয়ার থাকে, সেটা যদি ক্লোজ থাকে, তার মানে নো প্রোটিন এক্সট্রাভাসেশন, কোনো প্রোটিন এক্সট্রাভাসেশন হবে না, অর্থাৎ ইনফ্লামেটরি রিঅ্যাকশন এখানে এরকম ভাবে যেটা ইনফ্লামেটরি রিঅ্যাকশনে প্রোটিনটা আসে, সেই প্রোটিনটা থাকবে না। আর সিটি বা এমআরআই তে কোনো এনহান্সমেন্ট থাকবে না। এই প্রোটিন এক্সট্রাভাসেশন হলে পরে সিটি এমআরআই তে এনহান্সমেন্ট থাকে। এটার এক্সাম্পল হলো হেড ইনজুরি। মানে হেড ইনজুরিতে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্লোজ থাকে এবং এখানে যে ইডেমাটা হয় সেটা হলো সাইটোটক্সিক। ভ্যাসোজেনিক হলো টিউমার। ভ্যাসোজেনিক হলো যেখানে ব্লাড ব্রেন ব্যারিয়ারটা ওপেন থাকে। এখানে এই জন্য আমরা হেড ইনজুরিতে কিন্তু আমরা স্টেরয়েড দিয়ে দেই ইউজুয়ালি, কিন্তু এটা রেসপন্স এরকম এস্টাবলিশ না, এই জন্য দেওয়া না দেওয়া অল দ্য সেম, আমরা দিতেই চাই না দেওয়াটাই বরং বেটার। কিন্তু যদি টিউমারের কারণে যদি ইডেমা হয়, সেরিব্রাল ইডেমা সিটি স্ক্যানে বোঝা যায় যে একটা সিটি স্ক্যানে হাইপোডেন্স, যে কোনো লেশনের চারিপাশে হাইপোডেন্স একটা এরিয়া তৈরি করে, একটা লেশন, তার পাশে দেখা গেল অনেকটা জায়গা জুড়ে হাইপোডেন্স একটা এরিয়া, দ্যাট ইজ ইডেমা। মানে ফ্লুইড বা যেটা ওয়াটার, এটা লেশনটার চারিপাশে জমা হবে, এটাই হলো ইডেমা। আর ভ্যাসোজেনিকে আমরা দেখলাম যে একটা টিউমার আছে, টিউমারের চারপাশে এরকম একটা হাইপোডেন্স এরিয়া দেখা যাচ্ছে, দিস ইজ ডিউ টু ইডেমা। কি হয় এখানে ভ্যাসোজেনিক ইডেমাতে এটা প্রোটিন এক্সট্রাভাসেশন হয়, আর সিটি এমআরআই তে একটু এনহ্যান্স হয়। আর এইটা হলো
গুড রেসপন্স উইথ ডেক্সামিথাসোন বা স্টেরয়েড। আমরা এই জন্য টিউমারে আমরা টিউমার আমাদের কাছে প্রথম আসলো, আসার সঙ্গে সঙ্গে আমরা হয়তো অপারেশন করতে পারছি না, একটু ওয়েট করছি, কিন্তু পেশেন্ট ইতিমধ্যে আইসিপি রেজড, তার মাথার ভিতরে ইডেমা আছে, এটা দেখলে আমরা স্টেরয়েড দিই, স্টেরয়েড আইভি অথবা ওরাল যাই দিই না কেন, এটা রেসপন্সটা ভালো হয়। এই জন্য রোগীরা বলে যে আমরা তো ওষুধ খেয়ে বা একটু ভালো লাগছে, হ্যাঁ অনেক সময় এটা হয়। দিস ইজ ডিউ টু গুড রেসপন্স উইথ ডেক্সামিথাসোন। আর একটা টাইপ হলো মিক্সড। তাহলে আইসিপি রেজডের তিনটা কারণ আমরা বললাম, মাস লেশন, হাইড্রোকেফালাস, সেরিব্রাল ইডেমা। এখন ব্লাড ব্রেইনে যে ব্লাড সাপ্লাই, এটার একটা অটো রেগুলেটরি সিস্টেম আছে। এই সিস্টেমটা খুবই ইফেক্টিভ। এটা কত থেকে কত, মানে 50 to 150 মিলিমিটার পর্যন্ত যে রেঞ্জ, মানে একটা প্রেসার কমে 50 তে আসলো, অথবা প্রেসার আর্টেরিয়াল প্রেসার আর কি, আর্টেরিয়াল প্রেসার বা মিন আর্টেরিয়াল প্রেসার 50 to 150 এর ভিতরে এই অটো রেগুলেশনটা কাজ করে। এর কম বা এর বেশি হলে অটো রেগুলেশনটা ফেল করবে। এটা কিভাবে কাজ করে? অ্যাওর্টিক এবং ক্যারোটিড ব্যারোরিসেপ্টর মাধ্যমে এটা অটোমেটিক্যালি এটা রেগুলেটেড হয়, এবং নির্দিষ্ট তার যে ব্লাডের সেরিব্রাল যে ব্লাড ফ্লো সেটা সে মেইনটেইন করে, এই পর্যন্ত সে মেইনটেইন করতে পারে। এর কম বা এর বেশি হলে তখন সে ফেল করে অটো রেগুলেশনটা। আর লোকাল কিছু ফ্যাক্টরও এখানে সেরিব্রাল অটো রেগুলেশনের কাজ করে, সেটা হলো আর্টেরিয়াল রেসপন্স টু অক্সিজেন এন্ড কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, এই জিনিসটা দিয়ে আমরা বোঝাতে চাচ্ছি আসলে যে ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার কিছুটা বাড়লেও দেখা যাচ্ছে পেশেন্ট তখনও ভালো থাকছে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত। তারপরে হঠাৎ করে যখন থ্রেশহোল্ড লেভেল ক্রস করে গেলে তখন হঠাৎ পেশেন্ট খারাপ হয়। ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার 15 পর্যন্ত নরমাল, দেখা গেল 20 পর্যন্ত পেশেন্ট ভালো আছে, ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার 25-এ যাওয়ার পরে পেশেন্ট খারাপ। এই যে 20 পর্যন্ত ভালো থাকলো, এটা ডিউ টু অটো রেগুলেশন, সেরিব্রাল অটো রেগুলেশন, অর্থাৎ ব্লাড ফ্লোটা ঠিক থাকছে। এখন ক্লিনিক্যাল ফিচারস অফ রেজড আইসিপি, এটা সবার লাগবে যে জিজ্ঞাসা করা হয় যে রেজড আইসিপি ফিচার বলো কি কি। রেজড আইসিপি। ইয়েস, ফার্স্ট সিম্পটম হেডেক। হেডেকটা কেমন? আর্লি মর্নিং, এবং এটা শুয়ে থাকলে বাড়ে। নশিয়া ভমিটিং হতে পারে, সাথে সাথে নশিয়া ভমিটিং। আর একটা হলো ভিজুয়াল ব্লারিং আর ডাবল ভিশন। আর এর পরপরই পেশেন্ট হয়ে যাবে একটু ড্রাউজি। মানে ফুল আনকনশিয়াস না হলেও সে একটু রেসপন্স কম করবে, হ্যাঁ কথাবার্তা কম বলতেছে, আস্তে আস্তে somnolence বা ড্রাউজিনেস এটাতে। তাহলে হেডেক, নশিয়া ভমিটিং, ভিজুয়াল ব্লারিং আর ডাবল ভিশন, ড্রাউজিনেস, এটা হলো ক্লিনিক্যাল ফিচারস অফ রেজড আইসিপি। হেডেক, নশিয়া এন্ড ভমিটিং, ভিজুয়াল ব্লারিং আর ডাবল ভিশন, ড্রাউজিনেস। আচ্ছা, এখন বড়দের ক্ষেত্রে এটা হলো যেহেতু তার ক্রেনিয়ামটা ফুললি ডেভেলপ করে গেছে, ফন্টানিলিটা ক্লোজ হয়ে গেছে। কিন্তু ইনফ্যান্টের ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে যদি আইসিপি রেজড হয় তাহলে তার কি হবে? বালজিং ফন্টানিলি, প্রোগ্রেসিভ ম্যাক্রোসেফালি, অর্থাৎ মাথার সাইজ বড় হতে থাকবে। এটা হলো যে অক্সিপিটো ফ্রন্টাল সার্কামফারেন্স দিনে দিনে বড় হতে থাকে। ডাইলেটেড স্কাল্প ভেইন গুলা ডাইলেটেড হয় কারণ যে দিক দিয়ে ভেনাস ড্রেনেজ হতে থাকে সেটা নরমালি এদিকে প্রেসার বেশি থাকার কারণে ভেইনটা ভেনাস ড্রেনেজ হতে পারে না, তখন উল্টা দিকে একটা ফ্লো তৈরি হয়, এজন্য ডাইলেটেড স্কাল্প ভেইন। আর সান সেটিং সাইন, এটা হলো ইনফ্যান্টসদের ক্ষেত্রে রেজড আইসিপি ফিচার। তাহলে বড়দের ক্ষেত্রে রেজড আইসিপি ফিচার হলো হেডেক, ভমিটিং, নশিয়া ভমিটিং, ব্লাড ভিশন, ড্রাউজিনেস। বাচ্চাদের ক্ষেত্রে রেজড আইসিপি ফিচার হলো বালজিং ফন্টানিলিটা বালস। নরমালি ফন্টানিলিটা একটু নিচের দিকে ডিপ্রেস থাকে বাচ্চাদের, নরমাল বাচ্চা, কিন্তু এই ক্ষেত্রে থাকবে টেন্স এবং বালস। মানে হাত দিলে মাথায় যখন হাতটা দেওয়া হবে মনে হবে যেন মানে একটা উঁচু হয়ে আছে এবং এটা চাপছে না আর কি। প্রোগ্রেসিভ ম্যাক্রোসেফালি, মাথাটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। ডাইলেটেড স্কাল্প ভেইন, সানসেটিং সাইন, এটা হলো ইনফ্যান্টসদের ক্ষেত্রে রেজড আইসিপি ফিচার। এটা আমরা একটা বাচ্চার আর্লি হাইড্রোকেফালাস হয়েছে তার ছবি দেখালাম, যেটা চাইল্ড উইথ সানসেটিং সাইন বা সেটিং সান সাইন, মানে চোখের যে পিপলটা আইরিসটা মানে লোয়ার আইলিডের নিচে নেমে যাচ্ছে আর কি, সেটিং সান সাইন। এটা আমাদের একটা বাচ্চা, সেখানে অনেক কিছু দেখা যাচ্ছে। হাইড্রোকেফালাস, এটা জাস্ট ওটির আগে তোলা বাচ্চার হাইড্রোকেফালাস, মাথাটা অনেক বড় হয়ে গেছে। সেটিং সান মানে চোখটা তো একেবারে বোঝা যাচ্ছে না, আর স্কাল্প ভেইন গুলো ডাইলেটেড।
এটা বাংলাদেশের জন্য এই ধরনের বাচ্চা আমরা খুব নেগলেক্টেড অবস্থায় পাই। হ্যাঁ, বাইরের দেশে এরকম একটু কমই পাওয়া যায়, আমাদের জন্য এগুলো কমন। একটা বাচ্চা এটা দেখা গেছে যে এই অবস্থায় আসছে আমাদের কাছে, এটা আমাদের মেডিকেল থেকে তোলা, রাজশাহী মেডিকেলের। একটা মানে কি পরিমাণ নেগলেক্টেড বলে দেখো, চোখ একেবারেই নষ্ট হয়ে গেছে এবং মাথার ইয়াটা যেটা হয়েছে যে হাইড্রোকেফালাস হয়ে মাথাটা অনেক বেশি বড় হওয়ার পরে কোনো একটা কারণে স্কিন ইরোশন হয়ে তার ভেন্ট্রিকল থেকে পানিটা বের হয়ে গেছে হঠাৎ করে, পুরো মাথাটা কলাপস করছে। আচ্ছা, এখন রেইজড আইসিপির ম্যানেজমেন্ট হলো মেডিকেল এবং সার্জিক্যাল দুইটা টাইপে আমরা করতে পারি। মেডিকেল ম্যানেজমেন্টের আমরা আগে রেইজড আইসিপি মেডিকেল ম্যানেজমেন্ট বলছি, এটা হলো পজিশনিং, তারপরে ব্লাড প্রেসার মেইনটেইন, তারপরে হলো অক্সিজেনেশন, তারপরে হলো কিছু ড্রাগস এর ভিতরে আছে ম্যানিটল, ফ্রুসেমাইড, 3% মানে হাইপারটনিক সলিউশন, 3% সোডিয়াম ক্লোরাইড ইত্যাদি। সার্জিক্যাল ম্যানেজমেন্টের ভিতরে আমরা পেয়েছি হলো যে ডিকম্প্রেসিভ ক্রেনিকটমি অথবা যে লেশনটার কারণে আইসিপি বাড়ছে সেটা লেশনটাকে দূর করা। এটা একটা আমরা হাইড্রোকেফালাসের বাচ্চার দিলাম। এখানে দেখা যাচ্ছে যে ভেন্ট্রিকল গুলো গ্রসলি ডাইলেটেড, মিকি মাউস অ্যাপিয়ারেন্স। ডাইলেটেড হওয়া মানে কি, এটা ডাইলেটেড হওয়া মানে হলো যে আইসিপিটা রেইজড হয়েছে, মানে ফ্লুইডটা বেড়ে ব্রেইনকে ঠিক জায়গা দিচ্ছে না আর কি, ব্রেইন যে নর্মাল ডেভেলপমেন্ট হবে ডেভেলপমেন্ট পাচ্ছে না ডিউ টু ইনক্রিজড CSF within the ventricular system that is causing raised ICP. আচ্ছা, এটা আর একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, এখানেও তার সামনে দুইটা ল্যাটারাল ভেন্ট্রিকল ডাইলেটেড। এই ডাইলেটেশনটা আগের ডাইলেটেশনে কি ছিল, সবগুলো ভেন্ট্রিকল ডাইলেটেড ছিল, এখানে অনলি দুইটা ল্যাটারাল ভেন্ট্রিকল আর থার্ড ভেন্ট্রিকল হয়তো ডাইলেটেড, এখানে একটা টিউমারের কারণে এটা ডাইলেটেশন দেখাচ্ছে। আচ্ছা, এইটা হলো যে ল্যাটারাল ভেন্ট্রিকল, ফোর্থ ভেন্ট্রিকল অল আর ডাইলেটেড। এখন আমি যে হাইড্রোকেফালাসের কথা আগে বলছিলাম সেটার একটা ডেফিনিশন দিচ্ছি, এটা ডেফিনিশনটা মনে রাখতে হবে, এক্সেসিভ CSF উইদিন দ্য ভেন্ট্রিকুলার সিস্টেম। আচ্ছা, এই হাইড্রোকেফালাসের টাইপ আমরা দুই ভাগে ভাগ করি, একটা হলো অবস্ট্রাকটিভ, একটা কমিউনিকেটিং। দুইটা জিনিস খুব কমন, এটা হলো অবস্ট্রাকটিভ এন্ড কমিউনিকেটিং। অবস্ট্রাকটিভ কখন বলবো আমরা, মানে আমরা জানি এটা যদি আমরা ভেন্ট্রিকুলার সিস্টেম ধরি তাহলে দুইটা ল্যাটারাল ভেন্ট্রিকল থেকে এখানে যাচ্ছে, যাওয়ার পরে এইখানে অ্যাকুইডাক্ট দিয়ে থার্ড ভেন্ট্রিকল এখানে আছে, থার্ড ভেন্ট্রিকল থেকে অ্যাকুইডাক্ট দিয়ে ফোর্থ ভেন্ট্রিকলে যাচ্ছে, দিস ইজ ফোর্থ। এটা থার্ড ভেন্ট্রিকল, ল্যাটারাল ভেন্ট্রিকল ফ্রন্টাল হর্ন, এটা টেম্পোরাল হর্ন, এটা 3 ডাইমেনশনাল স্ট্রাকচার, অক্সিপিটাল হর্ন। এই ভেন্ট্রিকল থেকে যাচ্ছে হলো থার্ড ভেন্ট্রিকলে, এখানে আছে ফোরামেন অফ মনরো, এইখানে ফোরামেন অফ মনরো আছে, এখানে ফোরামেন অফ মনরো দিয়ে থার্ড ভেন্ট্রিকল, দুই পাশে দুইটা ফোরামেন অফ মনরো থাকে, সেখান থেকে থার্ড ভেন্ট্রিকল, 3 থার্ড ভেন্ট্রিকল। তাহলে দুইটা ল্যাটারাল ভেন্ট্রিকল, ওই পাশে একটা ল্যাটারাল ভেন্ট্রিকল দেখা যাচ্ছে এটা, আর এটা একটা ল্যাটারাল ভেন্ট্রিকল, এরপরে এটা থার্ড ভেন্ট্রিকল, দেন এখান থেকে এটা 3 ডাইমেনশনাল, এরপরে অ্যাকুইডাক্ট দিয়ে ফোর্থ ভেন্ট্রিকল থেকে এইখান থেকে ফোরামেন লুস্কা, ফোরামেন ম্যাজেন্ডি দিয়ে সাবআরাকনয়েড স্পেসে চলে যাচ্ছে, সাবআরাকনয়েড স্পেস থেকে আলটিমেটলি ভেনাস সিস্টেমে এটা ড্রেন করে। আচ্ছা, এখন আমরা কখন অবস্ট্রাকটিভ বলবো, অবস্ট্রাকটিভ হলো এই ফোর্থ ভেন্ট্রিকলের উপরে অ্যাকুইডাক্ট লেভেলে এই জায়গায় যদি কোনো ব্লক থাকে তাহলে কি হবে, তাহলে হলো ল্যাটারাল ভেন্ট্রিকল গুলা ডাইলেটেড হবে আর fourth ventricle will be normal. Lateral ventricle and third ventricle will be dilated. তাহলে থার্ড ভেন্ট্রিকল থেকে ফোর্থ ভেন্ট্রিকলে যাওয়ার পথে যে অ্যাকুইডাক্ট, এই লেভেলে যখন ব্লক হবে, আমার মার্কারটা যেখানে আছে এই লেভেলে যখন ব্লক হবে, তখন সেটা হলো অবস্ট্রাকটিভ। এই একটাই ডেফিনিশন, অবস্ট্রাকটিভ, দ্যাট ইজ হেয়ার ইজ দ্য ব্লক। তাহলে ফোর্থ ভেন্ট্রিকল সেক্ষেত্রে অবস্ট্রাকটিভের একটাই মাত্র ফিচার, সেটা হলো ফোর্থ ভেন্ট্রিকল নরমাল, অল ভেন্ট্রিকলস আর others ventricles are dilated. Fourth ventricle normal, only fourth ventricle is normal and others ventricle or the দুইটা lateral ventricle আর third ventricle এগুলো dilated. এটার কজ কি, কজ হলো যে এখানে congenital aqueductal stenosis হতে পারে, congenital aqueductal stenosis অর্থাৎ এই জায়গাটায় congenitally ব্লক থাকে, অথবা এখানকার কোনো টিউমার, সেটা হলো যে fourth ventricular টিউমার অথবা posterior fossa cerebellar এই রিজিয়নের কোনো টিউমার অথবা পাইনিয়াল রিজিয়নের কোনো টিউমার চাপ দিয়ে এইটাকে ব্লক করে দিতে পারে। এটা হলো অবস্ট্রাকটিভ হাইড্রোকেফালাস। আর কমিউনিকেটিং কি, কমিউনিকেটিং হলো যে
ফোর্থ ভেন্ট্রিকল পর্যন্ত ব্লক নাই, ব্লকটা আছে হলো ফোর্থ ভেন্ট্রিকলের পরে ফ্রামেন লুস্কা ফ্রামেন ম্যাজেন্ডাই দিয়ে যখন সাবআরাকনয়েড স্পেসে যায় তখন সাবআরাকনয়েড স্পেসে যদি কোনো ব্লক থাকে অথবা সিএসএফ এক্সেসিভ প্রোডাকশন হচ্ছে অ্যারাকনয়েড, যেটাকে আমরা বলি অ্যারাকনয়েড গ্রানুলেশন, ল্যাটারাল ভেন্ট্রিকল গুলোর ভিতরে অ্যারাকনয়েড গ্রানুলেশন থাকে, সেখান থেকে সিএসএফ আসে করাইড প্লেক্সাস, করাইড প্লেক্সাস থেকে যে সিএসএফ প্রোডাকশন হয় এইখানে এক্সেসিভ প্রোডাকশন হচ্ছে, অথবা মেনিনজাইটিস বা ইনফ্লামেশন হয়ে সাবআরাকনয়েড এইখানে যখন প্রোটিনাসিয়াস সাবস্টেন্স যুক্ত হয়ে এই জায়গাগুলো ব্লক হয়ে যাচ্ছে তখন সিএসএফটা যেতে পারছে না ভেনাস সিস্টেমে। সেই ক্ষেত্রে all the ventricles pan ventriculomegaly মানে both দুইটা lateral ventricle, third ventricle, fourth ventricle all are dilated। এটা হলো কমিউনিকেটিং হাইড্রোকেফালাস। এই জিনিসটা ইম্পর্টেন্ট কেন কেন আমরা এই দুইটা ভাগে ভাগ করছি, দুই ধরনের ইয়ে আছে। আমরা যদি ভেন্ট্রিকল গুলো ডাইলেটেড হলো রেজড আইসিপি ফিচার পেলাম, রেজড আইসিপি ফিচার আমরা বলছি বড়দের ক্ষেত্রে হেডেক, ভমিটিং, ব্লারিং অফ ভিশন, ড্রাউজিনেস, বাচ্চাদের ক্ষেত্রে তবে হলো ফন্টানেলি বালস, তারপরে সেটিং সান সাইন, স্কাল প্লেন ডাইলেটেড আর প্রোগ্রেসিভ ম্যাক্রোসেফালি, এইগুলো যদি হতে থাকে তখন আমরা বুঝি যে এটা ফিচারস অফ রেজড আইসিপি, আইসিপি বাড়তেছে, আইসিপি কমাতে হবে। তাহলে কমানো হাইড্রোকেফালাসের জন্য যখন এটা হচ্ছে তখন আমাকে সিএসএফ কে ডাইভারশন করতে হবে। সিএসএফ কে ডাইভারশন করতে হলে আমাকে কি করতে হবে, যে দুইভাবে করতে পারি আমরা। একটা পাইপ আমরা ভেন্ট্রিকলের ভিতরে দিলাম, সেই পাইপটাকে আমরা নিয়ে পেরিটোনিয়ামে দিয়ে দিলাম টেনে, তাহলে কি হলো এইখান থেকে এই ভেন্ট্রিকল থেকে সিএসএফটা একটা নির্দিষ্ট পরিমাণে এগেইনস্ট এ ভালভ একটা পাইপ দিয়ে চলে গেল পেরিটোনিয়ামে। আচ্ছা, এই যে আমরা এটাকে বলি শান্টিং, মানে ভেন্ট্রিকুলার পেরিটোনিয়াল শান্ট, এটা আরেকটা ছবি। এটা দেখা যাচ্ছে যে আমরা এখানে ল্যাটারাল ভেন্ট্রিকল থেকে এইখান থেকে ফোরামেন অফ মনরো দিয়ে থার্ড ভেন্ট্রিকলে যাচ্ছে, তারপরে এইটা হলো অ্যাকুইডাক্ট, দিস ইজ দ্য অ্যাকুইডাক্ট, এটা হলো মিড ব্রেইন, এটা হলো টু কলিকুলাস, সুপিরিয়র কলিকুলা, ইনফেরিয়র কলিকুলা, এটা হলো অ্যাকুইডাক্ট। অ্যাকুইডাক্ট দিয়ে এখানে আসে ফোর্থ ভেন্ট্রিকল দিয়ে এটা ফোরামেন লুস্কা ফোরামেন ম্যাজেন্ডাই দিয়ে সাবআরাকনয়েড স্পেসে চলে যায়, এটা হলো সেরিবেলাম। তাহলে যদি এইখানে কোনো ব্লক থাকে অ্যাকুইডাক্ট লেভেলে, যদি এই জায়গাটাতে যখন কোনো ব্লক থাকে, দেখো যে এখানে অ্যাকুইডাক্টটা কত ছোট, একেবারে মানে 3 to 4 মিলিমিটার, এতটুকু 4 মিলিমিটার। এইখানে ব্লক হতে গেলে কি করতে হবে, এইখানে কনজেনিটালি এটা ব্লক থাকতে পারে, অথবা এইখানে কোনো টিউমার, এই রিজিয়নে পাইনিয়াল রিজিয়ন, এটা পাইনিয়াল রিজিয়ন, আর এটা হলো সেরিবেলার টিউমার, ফোর্থ ভেন্ট্রিকুলার টিউমার, এইগুলো হয়ে এই জায়গাটা ব্লক করে দিতে পারে। আচ্ছা, এই ক্ষেত্রে অবস্ট্রাকটিভ হাইড্রোকেফালাসের ক্ষেত্রে আমরা একটা বিকল্প জিনিস করতে পারি, যেহেতু এর সাবআরাকনয়েড স্পেস ইজ নরমাল, আমরা এখান থেকে এন্ডোস্কোপিক্যালি এই থার্ড ভেন্ট্রিকুলার ফ্লোরে একটা এই জায়গাটাতে একটা জায়গা করে দিতে পারি, ফুটা করে দিতে পারি, এখানে সাবআরাকনয়েড স্পেস আছে, এটা হলো এন্ডোস্কোপিক থার্ড ভেন্ট্রিকুলার। এটা ইম্পর্টেন্ট এই জন্য যে শান্ট যেটা আমরা করি, এটা একটা পাইপ বসানো হয়, পাইপে নানান ধরনের কমপ্লিকেশন হয়, অনেক সময় ইনফেকশন হয়, ব্লক হয়ে যায়, এবং যাদের শান্ট করা হয় এটা পার্মানেন্ট সারা জীবন থাকে, এটা একটা কষ্টের বিষয়। তো এই জন্য যদি অবস্ট্রাকটিভ হাইড্রোকেফালাসে আমরা এন্ডোস্কোপিক থার্ড ভেন্ট্রিকুলাস্টমি করতে পারি, দ্যাট ইজ বেটার, রেজাল্টটা ভালো পাওয়া যায়। এই দুইটা কারণে আমরা এই যে অবস্ট্রাকটিভ এবং কমিউনিকেটিং দুইটা ভাগে ভাগ করছি। কিন্তু কমিউনিকেটিং হাইড্রোকেফালাসের ক্ষেত্রে যেহেতু ব্লকটা হলো সাবআরাকনয়েড স্পেসে, এখানে এন্ডোস্কোপিক থার্ড ভেন্ট্রিকুলাস্টমি খুব একটা ভালো রেজাল্ট পাওয়া যায় না। এটা বোঝানোর জন্যই আমরা দুইটা ভাগে ভাগ করছি। তাহলে মূল কথা হলো হাইড্রোকেফালাস দুই টাইপের, একটা অবস্ট্রাকটিভ, when the obstruction is at the level of aqueduct, that is obstructive. When the hydrocephalus is caused by excessive CSF production or the blockage at the subarachnoid level, subarachnoid space level, সেখানে হবে all the ventricles including the fourth ventricles are dilated, সেটা হলো communicating। আর obstructive এ fourth ventricle will be normal, not dilated, বাকি তিনটা ventricle will be dilated, এটা হলো মূল কথা। এটা ওই যে ছবিটা আমি একটু আগে দেখালাম সেটার এমআরআই তে আমরা এরকম একটা ছবি পাই, এটা হলো ফোর্থ ভেন্ট্রিকল, এটা অ্যাকুইডাক্ট, দিস থিন প্লেট ইজ অ্যাকুইডাক্ট, এটা কর্পাস ক্যালোসাম, এখানে থার্ড ভেন্ট্রিকল, এটা আরেকটা এমআরআই আমরা দেখতে পাচ্ছি, এটা হলো অ্যাকুইডাক্ট, দিস ইজ অ্যাকুইডাক্ট, দিস ইজ ফোর্থ ভেন্ট্রিকল, দিস ইজ ফোর্থ ভেন্ট্রিকল, দিস ইজ পন্স, হেয়ার টু হেয়ার ইজ মিড ব্রেইন,
এটা সুপিরিয়র কলিকুলাস, এটা ইনফিরিয়র কলিকুলাস, এটা পন্স, এখানে স্পাইনাল কর্ড শুরু হয়ে গেল। দিস ইজ ফোর্থ ভেন্ট্রিকল, দিস ইজ ফোরামেন লুস্কা ম্যাজেন্ডাই এখানে ল্যাটারালি, যেহেতু এটা অ্যাক্সিয়াল কাট অত ভালোভাবে বোঝা যাবে। এই জায়গাটা হলো থার্ড ভেন্ট্রিকল, ল্যাটারাল ভেন্ট্রিকলের পাশে, এটা দিস ইজ কর্পাস ক্যালোসাম। সিএসএফ আমরা প্রতিদিন মানে এটা টোটাল ভলিউম থাকে 150 ml, প্রোডাকশন ডেইলি 450 ml হয়, তাহলে আবার এটা অ্যাবজর্পশন হয়, অ্যাবজর্পশন সাবআরকান স্পেসে হচ্ছে, মানে 3 টার্নওভার পার ডে, মানে যেহেতু 450 ml হচ্ছে তাহলে হলো যে 3 টাইমস এটা টার্নওভার হচ্ছে, একদিনে এটা আবার অ্যাবজর্পশন হচ্ছে, আর করার্ড প্লেক্সাস অফ ভেন্ট্রিকলসে এটা তৈরি হয়। এখন হাইড্রোকেফালাসের কারণগুলো যদি আমরা দেখি, তাহলে অবস্ট্রাকটিভ হাইড্রোকেফালাস যেটা বলছিলাম যে অনলি 3 ভেন্ট্রিকলস, তার মানে 2 ল্যাটারাল এন্ড থার্ড ভেন্ট্রিকল ইজ ডাইলেটেড, সেটা হলো অবস্ট্রাকটিভ। অবস্ট্রাকশন এট দা অ্যাকুইডাক্ট লেভেল, কয়েকটা কথা, একটা হলো 3 ভেন্ট্রিকুলোমেগালি, ট্রাইভেন্ট্রিকুলোমেগালি, আর fourth ventricle is normal, 2 lateral ventricle and third ventricle is dilated, এটা চিকিৎসা হলো এন্ডোস্কোপিক থার্ড ভেন্ট্রিকুলোস্টমি, গুড। শান্টও করা যায়, কিন্তু শান্টের চাইতে এন্ডোস্কোপিক থার্ড ভেন্ট্রিকুলোস্টমি ইজ বেটার, এটা চিকিৎসা। এই কয়েকটা কথা মনে রাখলে হবে। লেশনস উইদিন দ্য ভেন্ট্রিকল, লেশনস ইন দ্য ভেন্ট্রিকুলার ওয়াল, লেশন ডিস্টেন্স ফ্রম দ্য ভেন্ট্রিকল বাট উইথ এ মাস ইফেক্ট, যেটা আমরা বললাম পোস্টেরিয়র ফোসা, পাইনিয়াল লিজিয়ন টিউমার, অ্যাকুইডাক্টাল স্টেনোসিস, এটাতে হয় অবস্ট্রাকটিভ হাইড্রোকেফালাস। কমিউনিকেটিং হাইড্রোকেফালাসে কি হয়, পোস্ট হেমোরেজিক, মানে কোনো হেমোরেজ হলো, সাবআরাকনয়েড হেমোরেজ বা যে কোনো হেমোরেজ, এটা হতে পারে সিএসএফ ইনফেকশন মানে মেনিনজাইটিস, সিএসএফ ইনফেকশন মানে পোস্ট মেনিনজাইটিস হাইড্রোকেফালাস, বাচ্চাদের খুব কমন, বাচ্চারা দেখা যাবে যে 5 দিন 7 দিন জ্বর, তারপরে হাইড্রোকেফালাস। তার মানে হাইড্রোকেফালাসের বাচ্চা পেলে জ্বরের হিস্ট্রি নিতে হবে, জ্বর ছিল কিনা। রেজ সিএসএফ প্রোটিন, কিছু কিছু টিউমার আছে যেমন সেরিবেলোপন্টাইন অ্যাঙ্গেলে সনমা হয়, সেক্ষেত্রে সিএসএফ প্রোটিন বেড়ে হাইড্রোকেফালাস হয়। আর এক্সেসিভ সিএসএফ প্রোডাকশন, এটা হলো কমিউনিকেটিং হাইড্রোকেফালাস একটা কজ, এটা হলো করার্ড প্লেক্সাস প্যাপিলোমা কার্সিনোমা। এটা একটা হাইড্রোকেফালাসের এমআরআই, আমরা যদি T1 T2 দুইটা ইয়ে দেখতে পাই। এখন আসলে যে আমরা যে ট্রিটমেন্ট যেটা করি সেটা হলো এরকম একটা ইয়ে থাকে, এটা ভালভ, আর এটা হলো ক্রেনিয়াল এন্ড, একটা হলো পেরিটোনিয়াল এন্ড, একটা টিউব। আমরা এটা ক্রেনিয়ামে একটা ভেন্ট্রিকুলের ভিতরে প্লেস করি, একটা ভালভ থাকে, যাতে খুব বেশি প্রেসার যখন হবে তখনই কেবল এটা পেরিটোনিয়ামে যাবে, প্রেসার কম থাকলে যাবে না, কারণ সবগুলো সিএসএফ ড্রেন করা আমাদের উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হলো এক্সেসিভ যেটা আছে সেটুকে ড্রেন করা। এটা হলো শান্ট, ভেন্ট্রিকুলো পেরিটোনিয়াল শান্ট, ভেন্ট্রিকুলে আছে আর পেরিটোনিয়ামে আছে, এটা অ্যাবডোমেন সাবকিউটেনিয়াসলি কাজ করা হয়েছে। আচ্ছা, এটা শেষ, আমরা আরেকটা স্লাইডে যাচ্ছি। তাহলে আমাদের হাইড্রোকেফালাসের ট্রিটমেন্ট দুইটা, একটা হলো ভেন্ট্রিকুলো পেরিটোনিয়াল শান্ট, আর একটা হলো এন্ডোস্কোপিক থার্ড ভেন্ট্রিকুলোস্টমি, ইটিভি 21 টিভি। আচ্ছা, এরপরে আমরা বলছিলাম যে হাইড্রোকেফালাসের একটা কারণ হলো মেনিনজাইটিস, বাচ্চাদের ক্ষেত্রে হয়, বড়দের ক্ষেত্রে হতে পারে। এখন মেনিনজাইটিস কি, ইনফ্লামেশন অফ মেনিনজেস ইফ লেফট আনট্রিটেড, এটাতে হয় সাবপায়াল এনকেফালোপ্যাথি, কর্টিক্যাল থ্রম্বোসিস, কর্টিক্যাল যে ভেইন গুলো আছে সেগুলো থ্রম্বোসিস হয়ে যায়, আবার আর্টারি গুলা ইনফ্লামেশন হয়ে থ্রম্বোসিস হয়, ব্রেন ইডেমা হয়, ডেথ হয়। এটা হলো মেনিনজাইটিসের ক্লিনিক্যাল সিনারিও। কি কি হতে পারে, ইনফ্লামেশন অফ দ্য মেনিনজেস, মেনিনজেসে ইনফ্লামেশন হলো, তাহলে এটা যদি তুমি চিকিৎসা না করো তাহলে কি হবে, সাবপায়াল এনকেফালোপ্যাথি, মানে পায়ার নিচে, মেনিনজেসের নিচে পায়ার মানে ডুরা অ্যারাকনয়েড পায়া, 3টা লেয়ার, তাহলে ইনফ্লামেশন হলো পায়ার নিচে এটা ডেভেলপ করবে, ইনফেকশনটা ছড়াবে, তখন হলো সাবপায়াল এনকেফালোপ্যাথি, কর্টিক্যাল থ্রম্বোসিস, ব্রেন ইডেমা হয়, ডেথ হয়। আচ্ছা, টাইপস অফ ইন্ট্রাক্রেনিয়াল ইনফেকশনে আমরা পাইলাম, এখন যদি বলি কি কি ইনফেকশন হতে পারে, তাহলে মেনিনজাইটিস হতে পারে, এক্সট্রাডুরাল এমপায়ামা, সাবডুরাল এমপায়ামা, সেরিব্রাল অ্যাবসেস, 3 ধরনের ইনফেকশন আমরা পাই। অর্গানিজম কজিং মেনিনজাইটিস, এটা খুব ইম্পর্টেন্ট, এটা সবাইকে পড়ানো হয়, আগে পড়ছো, নিওনেটে এক ধরনের, ইনফ্যান্ট এক ধরনের, ইয়ং চাইল্ড, অ্যাডাল্ট আর ইমিউনোকম্প্রোমাইজড পেশেন্টে এগুলো হয়। আর আমাদের দেশে মোস্ট একটা কমন কজ আছে টিউবারকুলাস মেনিনজাইটিস। এখন আসলে সেরিব্রাল অ্যাবসেস যদি আমরা বলি, সেরিব্রাল অ্যাবসেসে হলো কি কি কারণে সেরিব্রাল অ্যাবসেস হতে পারে, ডাইরেক্ট স্প্রেড ফ্রম সাইনাস, হেমাটোজেনাস স্প্রেড,
মানে কোনো সাইনোসাইটিস যদি থাকে সেখান থেকে ব্রেনে যেতে পারে। হেমাটোজেনাস। আচ্ছা, এরপরে হলো ট্রমার কারণে হতে পারে। আমরা যদি কোনো ইন্ট্রাক্রেনিয়াল সার্জারি করি সেখানকার কমপ্লিকেশন হিসেবে সেরিব্রাল অ্যাবসেস হতে পারে। আর এবার মোস্ট কমন দুইটা কারণ বাচ্চাদের ক্ষেত্রে আমরা সেরিব্রাল অ্যাবসেস খুব কমন পাই। এই বাচ্চাদের ক্ষেত্রে যখনই সেরিব্রাল অ্যাবসেস আসবে আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হলো কনজেনিটাল সায়ানোটিক হার্ট ডিজিজ। বাচ্চার টেট্রালজি অফ ফ্যালটস, কনজেনিটাল সায়ানোটিক হার্ট ডিজিজের মোস্ট কমন হলো টেট্রালজি অফ ফ্যালটস টেট্রালজি। এখানে অ্যাট্রিয়াল বা ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট থাকে। আর একটা হলো ক্রনিক সাপুরেটিভ ওটাইটিস মিডিয়া। বড়দের ক্ষেত্রে হলো ইমিউনো কম্প্রোমাইজেশন, যে কোনো কারণে ইমিউনো কম্প্রোমাইজড হলে হবে, ডায়াবেটিস থাকবে, স্টেরয়েড ইউজ হলে হতে পারে, হেমাটোলজিক ম্যালিগনেন্সি হতে পারে, অর্গান ট্রান্সপ্লান্টেশন এটা হতে পারে। আচ্ছা, আর একটা আমরা পাই হলো ক্রনিক রেনাল ফেলিউরে অনেক সময় সেরিব্রাল অ্যাবসেস পাই আর কি। আচ্ছা, সেটা ইমিউনো কম্প্রোমাইজের কারণে হয়। এখন দুইটা কারণ বাচ্চাদের জন্য খুব কমন, সেটা কনজেনিটাল সায়ানোটিক হার্ট ডিজিজ। এটাতে কি হয় যে যেহেতু বডি থেকে ব্লাডটা এসে প্রথমে লাংসে যায়, তারপর সেটা আবার হার্টে আসে, হার্টের পর থেকে এটা হার্ট পাম্প করে এটা ব্রেনে পাঠায়। কিন্তু যার কনজেনিটাল সায়ানোটিক হার্ট ডিজিজ আছে তার যেহেতু লাংসে যাওয়ার আগে কিছু ব্লাড মিক্সড আপ হয়ে সরাসরি ব্রেনে চলে যায়, তাহলে লাংসে যে একটা ফিল্টার থাকে ফিল্টারটা পায় না সে, তাহলে জীবাণুগুলো সরাসরি ব্রেনে চলে যেতে পারে লাংয়ের ফিল্টারটাকে বাইপাস করে, যে কারণে তাদের অ্যানারোবিক অর্গানিজম গুলা খুব ব্রেনে সরাসরি গিয়ে অ্যাবসেস তৈরি করে। এই জন্য যখনই সেরিব্রাল অ্যাবসেস নিয়ে কোনো বাচ্চা প্রেজেন্ট করে তার দুইটা হিস্ট্রি নিতে হবে, যে কনজেনিটাল সায়ানোটিক হার্ট ডিজিজের কোনো ফিচার আছে কিনা, ক্লাবিং, সায়ানোসিস এগুলা, তারপরে অল্পতেই কষ্ট হয়ে যায়, বাচ্চা হাঁটতে পারে না, এরকম আর কি লেথার্জিক, এই হিস্ট্রি গুলো নিতে হবে। আর একটা হলো কান পাকা আছে কিনা, ক্রনিক সাপুরেটিভ ওটাইটিস মিডিয়া, কানে কোনো পাকা পুজ পড়ে কিনা এটার হিস্ট্রি নিতে হবে। আর বড়দের ক্ষেত্রে অন্যান্য হিস্ট্রি, যেমন কি তার সাইনাসে কোনো ইনফেকশন ছিল কিনা, কোনো আঘাত লাগছে কিনা, আগে কোনো সার্জারি হয়েছে কিনা, তার ইমিউনো কম্প্রোমাইজেশনের কোনো রকমের ফিচার, কোনো কারণ আছে কিনা, স্টেরয়েড ইউজ করে কিনা, ডায়াবেটিস আছে কিনা, আদার্স যেগুলো বললাম অর্গান ট্রান্সপ্লান্ট, হেমাটোলজিক ম্যালিগনেন্সি এগুলো আছে কিনা এগুলো দেখতে হবে। সেরিব্রাল অ্যাবসেসের আমরা একটা সিটি স্ক্যান যদি এরকম পাই, তাহলে কন্ট্রাস্ট দেওয়ার পরে একটা লেশন হলো হাইপোডেন্স, তারপরে যখন আমরা কন্ট্রাস্ট দিব, কন্ট্রাস্টটা এই অ্যাবসেসের ক্যাভিটির চারপাশে কন্ট্রাস্টটা এনহ্যান্স করবে। এটা বলে রিং বা রিম। রিম হলো মার্জিন আর রিং হলো রিং শেপ। রিম বা রিং দুটাই বলা যায়, রিং বা রিম এনহ্যান্সিং লেশন আফটার কন্ট্রাস্ট, এটা হলো সিটি স্ক্যান, এটা পাওয়া যায়। এরকম কোনো ফিচার থাকলে আমরা অ্যাবসেস বলি। একটা জিনিস বুঝতে হবে, এরকম একটা লেশন কিন্তু ব্রেন টিউমারও অনেকটা এরকম থাকে, কিন্তু এত সুন্দর রিং এনহ্যান্সিং হয় না। তাহলে এটা কেন আমরা ডিফারেন্সিয়েট করব যে ব্রেন টিউমার নাকি ব্রেন অ্যাবসেস? অ্যাবসেসের প্রগনোসিস ইউজুয়ালি ভালো, আর টিউমার হলে তো সেটা যদি গ্ল্যামা হয় তাহলে প্রগনোসিস ইজ পুয়ার। এই জন্য তোমাকে অপারেশনের আগে বা একটা ধারণা থাকতে হবে যে এটা যে আমি মনে করছি। আচ্ছা, নেক্সট আমরা আসলাম হলো ইন্ট্রাক্রেনিয়াল টিউমার। ইন্ট্রাক্রেনিয়াল টিউমারে আমরা একটা ক্লাসিফিকেশন করব। মোস্ট কমন টিউমার গুলো হলো নিউরোএপিথেলিয়াল টিউমারস, সেটা হলো গ্লায়ামা। এই টার্মটা জানতে হবে, গ্লায়ামা। গ্লায়ামার যেহেতু গ্লায়াল সেল থেকে আসে, তাহলে কয় ধরনের গ্লায়াল সেল আছে? অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, এপেন্ডাইমোসাইট। তাহলে অ্যাস্ট্রোসাইট থেকে আসলে অ্যাস্ট্রোসাইটোমা, অলিগোডেন্ড্রোসাইট থেকে অলিগোডেন্ড্রোগ্লায়ামা, এপেন্ডাইমোসাইট থেকে এপেন্ডাইমোমা, আর করার প্লেক্সাস টিউমার হতে পারে, এটা হলো গ্লায়ামা। আচ্ছা, এরপরে হলো পাইনিয়াল রিজিয়ন যেটা দেখালাম, সেখানে কোনো টিউমার হতে পারে। নিউরোনাল টিউমারের ভিতরে আছে গ্যাংলিওগ্লায়ামা, গ্যাংলিওসাইটোমা, নিউরোব্লাস্টোমা। আর একটা আছে মেডুলোব্লাস্টোমা। এখন এরপরে একটা টিউমার আমরা বলি নার্ভ শিট টিউমার। নার্ভ শিট টিউমার মানে যতগুলা নার্ভ এখান থেকে ক্রেনিয়াল নার্ভস বের হয়, যখনই ক্রেনিয়াল নার্ভসটা ব্রেন থেকে এটা এক্সিট করলো বা ব্রেন থেকে বের হলো, যে যেখানে অরিজিন, তারপরে যেটা বের হলো এটাই কিন্তু পেরিফেরাল নার্ভ। তো এই পেরিফেরাল নার্ভের কাভারিং ছিল সোয়ান সেল। তাহলে সোয়ান সেল থেকে যে টিউমার গুলো আস্তে আস্তে অরিজিনেট করে সেটা হলো সোয়ানোমা। মোস্ট কমন একটা সোয়ানোমার নাম আছে ভেস্টিবুলার সোয়ানোমা। এটা হলো কানের পাশে সেরিবেলোপন্টাইন অ্যাঙ্গেলে হয়, সেরিবেলাম এবং পন্স এর মাঝে পেট্রাস টেম্পোরাল বোনের পাশে এই টিউমারটা হয়। অরিজিন হলো ভেস্টিবুলার নার্ভ, অর্থাৎ 8 নার্ভ। 8 নার্ভের পাশে থাকলে এখন এর সিম্পটম হয় যে প্রথম হলো কানে শুনতে অসুবিধা হয়, তারপরে কানের ভিতরে শস্য শব্দ হয়, তারপরে এটা
আস্তে আস্তে অন্য নার্ভ গুলাকে চাপ দেয়, যেহেতু সবগুলো নার্ভ একেবারেই কাছাকাছি থাকে, তাহলে এরপরে 7th নার্ভে যদি চাপ দেয় তাহলে হলো ফেসিয়াল পলসি হবে। 5th নার্ভে যদি চাপ দেয় তাহলে ট্রাইজেমিনাল নিউরালজিয়া হতে পারে। ট্রাইজেমিনাল নার্ভ মানে প্যারাস্থেসিয়া এই বরাবর, হ্যাঁ, পেইন, প্যারাস্থেসিয়া, নামনেস এগুলো হতে পারে। মাসলস অফ ম্যাস্টিকেশন গুলো উইক হতে পারে এরকম। এরপরে ওটা আরো বড় হলে তখন সেরিবেলামে চাপ দিবে, সেরিবেলার ফিচার হতে পারে যে তার ব্যালেন্স ঠিক রাখতে পারে না, একদিকে হাঁটতে গেলে আরেকদিকে চলে যায়। এরপরে ব্রেন স্টেমে চাপ দিবে, ব্রেন স্টেমে চাপ দিলে দেখা যাবে এক পাশ দুর্বল হয়ে গেছে আস্তে আস্তে, মানে ব্রেন স্টেমে লং ট্র্যাক যেহেতু থাকে তাহলে তার একটা হাত বা একটা পা দুর্বল হয়ে যায়। এগুলো হলো একের পর এক ফিচার। প্রথমে তার কানে শুনতে অসুবিধা হবে, তারপরে মুখ বাঁকা হয়ে যেতে পারে, তারপরে তার হাঁটা চলা করতে অসুবিধা হতে পারে সেরিবেলামের চাপের কারণে, তারপরে আবার উইকনেস ডেভেলপ করতে পারে, তারপরে ট্রাইজেমিনাল নার্ভ যদি চাপ দেয় ট্রাইজেমিনাল ইয়ে হতে পারে। তাহলে এটা হলো ভেস্টিবুলার শোয়ানোমার সিম্পটম। একটা এরপরে আমরা যেটি বলি মেনিনজিয়াল টিউমার, মেনিনজাস থেকে যেটা ওঠে মেনিনজিওমা। এখানে একটা জিনিস বলতে হবে যে ব্রেন টিউমার, এটা মানে আমাদের কাছে খুব কমন একটা টার্ম, লোকজন আমরা টিভি নাটকে সবসময় করি যে ব্রেন টিউমার মানে দেখা গেল যে প্রেমিক প্রেমিকার ভিতরে একজনের ব্রেন টিউমার হলো, এইবার তো মানে সে আর বাঁচবে না এরকম একটা পরিস্থিতি। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে বেনাইন টিউমার যেগুলো সেগুলোর প্রগনোসিস ইজ গুড। তাহলে বেনাইন টিউমার কোনগুলা? এই যেগুলো আমরা বললাম ভেস্টিবুলার শোয়ানোমা, মেনিনজিওমা, দিস আর বেনাইন টিউমার। কিন্তু গ্লায়ামা ইউজুয়ালি ম্যালিগন্যান্ট আবার গ্রেডিং আছে 1 2 3 4, এটা এদের হিস্টোলজিক্যালি এটা ক্লাসিফাই করা হয়, কিছুটা আমরা রেডিওলজিক্যালিও বলতে পারি যে এটা গ্লায়ামা 1 2। whatever it is, glamour prognosis is gloomy, meningioma prognosis excellent. গ্লায়ামার প্রগনোসিস গ্লুমি। তাহলে যদি একটা রোগী আমরা ব্রেন টিউমার হলো, হওয়ার পরে আমাদের কাছে আসলো, আমরা যদি সিটি স্ক্যান বা এমআরআই দেখে ধারণা করতে পারি যে এটা গ্লায়ামা অথবা মেনিনজিওমা, তাহলে আমরা কিন্তু আগেই বলে একটা বুঝতে পারবো যে এই রোগীটার প্রগনোসিস কেমন। সবসময় একটা জিনিস আমি বলি যে ছাত্রদেরকে বা সবাইকে বলি যে রোগীরা আমাদের কাছে জানতে চায় আমার কি হয়েছে আর আমার কি হবে। তো এই কি হয়েছে আর কি হবে এইটুকু জানার জন্য যত পড়াশোনা, হ্যাঁ, যে রোগীর কি হয়েছে সেটা স্পেসিফিক জানানো, আর রোগীটার প্রগনোসিস কি, রোগীটা ভালো হবে কি হবে না, এই দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট। তাহলে এখন একটা রোগী যদি আসে গ্লায়ামা নিয়ে, সেক্ষেত্রে আমরা আগেই ধরে নিব যে প্রগনোসিস ইজ গ্লুমি, টিভির নায়ক নায়িকার মতো। বাট ইফ ইট ইজ মেনিনজিওমা দেন ইউ ক্যান সে কনফিডেন্টলি না, আপনি ভালোভাবে যদি আপনার এই অপারেশনটা করা যায় বা আপনার এই টিউমারটা যদি আমরা ভালোভাবে রিমুভ করতে পারি, আপনি ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ। ভেস্টিবুলার শোয়ানোমার ক্ষেত্রেও তাই, শোয়ানোমাও একটা বেনাইন টিউমার। এরপরে পিটুইটারি একটা রিজিয়নের টিউমার গুলো হয়, পিটুইটারি অ্যাডেনোমা, এগুলোর প্রগনোসিসও ইজ এক্সেলেন্ট। এরপরে কিছু জার্ম সেল টিউমার হয়, জার্মিনোমা, টেরাটোমা। আর একটা আছে টিউমার লাইক ম্যালফরমেশন, এটা হলো ক্রেনিওফ্যারিঞ্জিওমা, এপিডার্ময়েড টিউমার, ডার্ময়েড টিউমার, কলয়েড সিস্ট। এর ভিতরে ক্রেনিওফ্যারিঞ্জিওমাটা যদিও এটা বেনাইন, কিন্তু এটা লোকালি ম্যালিগন্যান্ট হিসেবে আচরণ করে, কারণ এই পিটুইটারি রিজিয়নের পাশে হাইপোথ্যালামাস এর পাশে থাকে, অর্থাৎ এখানে সম্পূর্ণ রিমুভ করাটা একটু ডিফিকাল্ট হয়। কিন্তু এপিডার্ময়েড, ডার্ময়েড, কলয়েড সিস্ট এগুলো প্রগনোসিস এক্সিলেন্ট। তাহলে আমরা বেশিরভাগেরই প্রগনোসিস আমরা কোনগুলো প্রগনোসিস ভালো পেলাম? একটা হলো শোয়ানোমা, মেনিনজিওমা, পিটুইটারি টিউমার, এপিডার্ময়েড, ডার্ময়েড, কলয়েড সিস্ট, এইগুলো প্রগনোসিস ভালো। গ্লুমি প্রগনোসিস কাদের? গ্লায়ামা। বাকি বাচ্চাদের যে টিউমার গুলো আছে সেগুলো একটু গ্লুমি। মেডুলোব্লাস্টোমা বা এপেন্ডাইমোমা এটা বাচ্চাদের হয়, ফোর্থ ভেন্ট্রিকলের আশেপাশে। নিউরোব্লাস্টোমা এগুলোর প্রগনোসিস অতটা ভালো না। বাকি জার্মিনোমা, টেরাটোমা গুলোর প্রগনোসিস আমরা মাঝামাঝি রাখতে পারি, এগুলা রেডিও কেমোসেনসিটিভ হয় আর। তাহলে এই যে ক্লাসিফিকেশনটা আমরা দেখলাম, এটা বেলিয়ান লাওয়ে আছে, এটা তোমরা পড়ার সময় খেয়াল করে নিও। তাহলে কয়েকটা টার্ম বলতে হবে ব্রেন টিউমারের জন্য, সেটা হলো গ্লায়ামা, মেনিনজিওমা, ভেস্টিবুলার শোয়ানোমা, পিটুইটারি টিউমার, ক্রেনিওফ্যারিঞ্জিওমা, মেডুলোব্লাস্টোমা, এপেন্ডাইমোমা, এপিডার্ময়েড টিউমার, ডার্ময়েড টিউমার, কলয়েড সিস্ট। আর নেক্সট হলো মেটাস্ট্যাটিক টিউমার। মেটাস্ট্যাটিক টিউমার যে কোনো জায়গায়, আমরা কয়েকটা জায়গার কথা বলি, সেটা হলো ব্রেস্ট, লাংস, জিআইটি, ব্রেস্ট, লাং, জিআইটি। আর পুরুষদের ক্ষেত্রে আরেকটা হলো সেটা প্রোস্টেট, থাইরয়েড। এই জায়গাগুলো থেকে ব্রেনে মেটাস্টাসিস হয়। এগুলোতে যদি কোনো ক্যান্সার থাকে, এটা খুব দ্রুত গতিতে ব্রেনে মেটাস্টাসিস করে। তাহলে মেটাস্ট্যাটিক টিউমার আমরা এটা বয়স্ক রোগদের
ক্ষেত্রে পাবো, তার আগে কোনো জায়গায় কোনো টিউমারের হিস্ট্রি থাকতে পারে, অথবা এবং মেটাস্ট্যাটিক টিউমার যদি আমরা মাল্টিপল হয়, ইউজুয়ালি মেটাস্ট্যাটিক টিউমার একটা হতে পারে সলিটারি, অথবা অনেকগুলা মাল্টিপল টিউমার যদি পাই তাহলে সেক্ষেত্রে আমরা মেটাস্ট্যাটিক টিউমার ধারণা করি, এবং মেটাস্ট্যাটিক ওয়ার্কআপ করতে হয় তখন, যে আমরা এই মেটাস্ট্যাটিক টিউমার তার অপারেশন করি না, অন্য সব টিউমারই হয়তো অপারেশন করবো, কিন্তু মেটাস্ট্যাটিক টিউমার যদি ধারণা করি আমরা যে দিস ইজ মেটাস্টাসিস, তাহলে তো আগে আমাকে প্রাইমারি খুঁজতে হবে। প্রাইমারি খোঁজার জন্য আমাকে যে কিছু ওয়ার্কআপ আছে, ওয়ার্কআপের ভিতরে তোমার চেস্ট এক্সরে, আলট্রাসোনোগ্রাম অফ হোল অ্যাবডোমেন, তারপরে বেন জোন্স প্রোটিন লাইক দ্যাট, বা ব্রেস্টের আলট্রাসোনোগ্রাম, থাইরয়েডের আলট্রাসোনোগ্রাম, এগুলো মেটাস্ট্যাটিক ওয়ার্কআপ করার পরে তারপর আমাকে ব্রেনের ব্যাপারটা মাথায় ঢোকাতে হবে। এখন আসলে কন্টিজিউয়াস এক্সটেনশন হতে পারে রিজিওনাল টিউমার, গ্লোমাস টিউমার। এটা গ্লোমাস টিউমার হলো যে কানের পাশে গ্লোমাস জুগুলারি যেটা আছে, ক্যারোটিড বডি, এই গ্লোমাস জুগুলারি এখান থেকে এটা এক্সটেনশন হয়ে 11-12 নার্ভ গুলাকে চাপ দিয়ে পালসিং করতে পারে। এখন ব্রেন টিউমারের প্রেজেন্টেশন কি? একটা হলো ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট, একটা হলো খিচুনি বা সিজার, আর একটা হলো রেজড আইসিপি। রেজড আইসিপির ভিতরে হেডেক, ভমিটিং আর ভিজুয়াল ব্লারিং, এটাই। আর একটা হলো এন্ডোক্রাইন ডিসফাংশন হতে পারে, কার ক্ষেত্রে? পিটুইটারির ক্ষেত্রে, ক্রেনিওফারিঞ্জিয়ামের ক্ষেত্রে। যেহেতু পিটুইটারি হলো সব হরমোন গুলাকে প্রডিউস করে, এখানে যদি কোনো টিউমার হয় তাহলে হয় হাইপোফাংশন হবে অথবা হাইপার ফাংশন। এটাই জন্য এই জন্য বলা হয়েছে ডিসফাংশন। হাইপোফাংশন কোনো একটা হয়তো কমে যেতে পারে অথবা কোনো একটা বেড়ে যেতে পারে, এটা হলো এন্ডোক্রাইন ডিসফাংশন। আর হঠাৎ করে তুমি একটা সিটি স্ক্যান করছো কোনো কারণে, হঠাৎ করে একটা ফেলা, এটা হলো ইনসিডেন্টাল। তাহলে কি কি? ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট। হোয়াট ইজ ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট? তাহলে দুইটা টার্ম আছে, একটা হলো ফোকাল, একটা হলো গ্লোবাল। ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট হলো ব্রেনের একটা অংশ কাজ করছে না। কেমন কাজ করছে না? তার কথা বলতে অসুবিধা হচ্ছে, কথা বলতে পারছে না, ডিসফেসিয়া, অ্যাফাসিয়া। তাহলে কি ব্রোকাস এরিয়াতে হয়তো কোনো লেশন আছে, এরকম। চোখে দেখতে পাচ্ছে না, ভিজুয়াল এরিয়াতে কোনো লেশন আছে, অথবা অপটিক নার্ভের উপরে কোনো চাপ পড়ছে, অথবা অপথ্যালমোপ্লেজিয়া আছে। অপথ্যালমোপ্লেজিয়া কেন হয়? থার্ড নার্ভের উপরে চাপ আছে। মোটর এরিয়াতে একটা টিউমার হলো, তাহলে তার হেমিপ্যারেসিস হবে। এই জিনিসগুলো একটা নির্দিষ্ট জায়গা ব্রেনের কাজ করছে না, দিস ইজ ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট। ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট, এই টার্মটা মনে রাখতে হবে। হোয়াট ইজ ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট? ব্রেনের একটা অংশে যে কাজ করার কথা ছিল সেখানে কোনো একটা টিউমার হয়ে সেটাকে কাজ করতে দিচ্ছে না। হেমিপ্যারেসিস, ব্রোকাস অ্যাফেসিয়া, ভিজুয়াল ডিস্টারবেন্স, এইগুলো হলো ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট। আর একটা টার্ম তাহলে অবশ্যই আছে, সেটা হলো গ্লোবাল। গ্লোবাল আমরা অন্য ক্ষেত্রে পাই, যে পুরো ব্রেন কাজ করছে না। সেটা কি কিভাবে হতে পারে? যে তোমার পুরো হেড ইনজুরির ক্ষেত্রে পুরো মাথাটা কাজ করছে না, অথবা কোনো ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, অথবা মেটাবলিক ডিরেঞ্জমেন্ট, যেমন হাইপারগ্লাইসেমিয়া, হাইপোগ্লাইসেমিয়া, এজ এ হোল পুরো ব্রেন একসঙ্গে কাজ করা বন্ধ করে দিচ্ছে, সেটা হলো গ্লোবাল। তাহলে দুইটা টার্ম একটা সবসময় মাথায় রাখতে হবে, একটা হলো ফোকাল মানে মাথার প্রেজেন্টেশন, মানে ব্রেইনের ডিসফাংশনটা দুইটা, একটা হলো আইদার ফোকাল অর গ্লোবাল। ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট হিসাবে টিউমার প্রেজেন্ট করতে পারে, যে হঠাৎ করে দেখা গেল একটা লোক এক পাশ দুর্বল হয়ে গেছে তার, অথবা সে কথা বলতে পারছে না, অথবা সে চোখে দেখতে অসুবিধা হচ্ছে, এইভাবে সে প্রেজেন্ট করতে পারে। তাহলে এটা মাথার সমস্যা। তখন দেন হলো সিজার। সিজার হলো যে অ্যাবনর্মাল ফাংশন অফ দ্য ব্রেইন, যেখানে তোমার এক্সেসিভ স্টিমুলেশন হয় নার্ভ সেল গুলার হয়ে, তাহলে সিজার ইউজুয়ালি আমরা মোটর হিসাবে দেখি। মোটর হিসাবে মানে তারা একটা হাত অথবা পা কাঁপছে, খিঁচুনি হচ্ছে, হাত এরকম করে নড়ছে। এখানকার সিজারের অনেক যে ক্লাসিফিকেশন আছে, তার ভিতরে এটা হলো ফোকাল সিজার উইথ সেকেন্ডারি জেনারেলাইজেশন। এটা হলো টিপিক্যাল প্রেজেন্টেশন অফ ব্রেন টিউমার। ফোকাল সিজার মানে কি? মনে করো যে একটা আঙ্গুল হঠাৎ করে তার কাঁপতেছে, কাঁপতে কাঁপতে পুরো হাতটা কেঁপে গেল, কাঁপতে কাঁপতে পুরো শরীর খিঁচুনি হয়ে অজ্ঞান হয়ে গেল। এটা হলো ফোকাল, মানে একটা আঙ্গুল দিয়ে শুরু হলো, সমস্ত শরীরে ছড়ায় পড়লো। এটা হলো টিপিক্যাল প্রেজেন্টেশন অফ ব্রেন টিউমার। তার মানে যদি আমরা যে এমনি নর্মালি যে সিজার গুলো দেখি, যে জন্ম থেকেই বা ছোটবেলা থেকেই তার মাঝে মাঝে হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়, কিছুক্ষণ খিঁচুনি হয়ে তারপরে একটা পোস্টিকটেটিক ফেজ, মানে কিছুক্ষণ চুপ থাকে, তারপর আস্তে আস্তে ভালো হয়ে যায়, এটা সাধারণত ছোটবেলা থেকে হয়ে আসতেছে। এটা হলো ইডিওপ্যাথি। কিন্তু একটা লোক তার কখনো খিঁচুনি হয়নি, 40 বছর পরে হঠাৎ করে একদিন সে তার এরকম একটা হাত কেঁপে উঠলো, তারপর সমস্ত শরীরে ছড়ায় গেল, সে অজ্ঞান হয়ে গেল, সে টাং বাইটিং মানে তার জিহ্বা কেটে গেছে বা পুড়ে যায়, মাথায় আঘাত পেয়েছে,
অথবা তার প্রস্রাব হয়ে গেছে, পায়খানা হয়ে গেছে, এরকম যদি হয়, এটা হলো ফোকাল সিজার উইথ সেকেন্ডারি জেনারেলাইজেশন। এটার জন্য তোমার সিটি স্ক্যান, এমআরআই যে মাস্ট, এবং সেখানে এটা হলো এটা ওয়ান অফ দ্য প্রেজেন্টেশন অফ ব্রেন। রেজড আইসিপি আমরা আগেই বলছি যে ইউজুয়ালি টিউমার যে হেডেক, ভমিটিং, ব্লারিং অফ ভিশন, এটা নিয়ে। এই যে রেজড আইসিপি বাচ্চাদের ক্ষেত্রে টিউমার কিন্তু এটা ডায়াগনোসিস করার জন্য তোমাদের মানে ছাত্র বা আমরা যারা ডাক্তার হব এদেরকে খুব অ্যালার্ট থাকতে হয়। অ্যালার্টনেসটা কেমন? যেমন একটা বাচ্চা আসলো, কিছুদিন ধরে তার বমি হচ্ছে, হ্যাঁ, সে একটু কম খাচ্ছে। এখন বাচ্চা তো প্রথমে গেছে বাচ্চার ডাক্তারের কাছে, পেডিয়াট্রিশিয়ানের কাছে। পেডিয়াট্রিশিয়ান বমির জন্য বমির ওষুধ দিচ্ছে। তারপরে দেখা গেল যে ভালো হচ্ছে না 2 মাস, 4 মাস, 6 মাস চলে গেল। হ্যাঁ, এরপরে যে দেখা গেল যে কোনোভাবে যখন আর বমি বন্ধ হচ্ছে না, হঠাৎ করে রোগী আনকনসিয়াস হয়ে গেছে, তখন একটা সিটি স্ক্যান করবো। এইভাবে তখন রোগীর লোকজন কিন্তু খেপে যাবে, রোগীর মানে গার্জিয়ান খেপে যায়। বাচ্চাদের ব্যাপার, আপনি 6 মাস লাগালেন একটা ডায়াগনোসিস করতে। হ্যাঁ, সো বাচ্চাদের ক্ষেত্রে খুব অ্যালার্ট যে বমি বন্ধ হচ্ছে না, ওষুধ দিয়ে 2 দিন, 4 দিন, 5 দিন, 7 দিনে বন্ধ হচ্ছে না বমি। হ্যাঁ, মাথা ব্যথার কথা তো বাচ্চা বলতে পারে না, সে শুধু বমি করে, খেতে পারছে না। এরকম হলে অবশ্যই একটা সিটি স্ক্যান বা এমআরআই করাইতে হবে ডায়াগনোসিসের জন্য। এই জিনিসটা মাথায় রাখবে, বাচ্চাদের ক্ষেত্রে খুব সেনসিটিভ। এরকম ঘটনা আমাদের দেশে ঘটছে যে ডায়াগনোসিসে অনেকদিন দেরি হয়ে গেছে, 6 মাস পরে যখন ধরা পড়ছে তখন তো অ্যাডভান্স হয়ে গেছে টিউমারটা, বললো যে আপনারা এরকম দেরি করছেন না, নেগলিজেন্সির মামলা ঠুকে দিছে। এরকম ঘটনা আছে। এন্ডোক্রাইন ডিসফাংশন কি হতে পারে? এন্ডোক্রাইন ডিসফাংশনে দেখা গেল যে একটা অ্যাক্রোমেগালি। অ্যাক্রোমেগালি মানে তার হলো যে অ্যাক্রাল পার্ট গুলো বড় হয়ে যাচ্ছে, একটা পুরুষ মানে নাকটা মোটা হয়ে যাচ্ছে, জিহ্বাটা মোটা হয়ে যাচ্ছে। তাহলে কি তার গ্রোথ হরমোন বেড়ে গেছে। তাহলে কি গ্রোথ হরমোন কোথা থেকে আসে? পিটুইটারিতে দেখা যাবে একটা অ্যাডেনোমা হয়ে বসে আছে, গ্রোথ হরমোন সিক্রেটিং। অথবা তার হঠাৎ করে ডায়াবেটিস ধরা পড়লো, ডায়াবেটিস কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না, ব্লাড সুগার অনেক বেশি, দেখা যাবে গ্রোথ হরমোন বেড়ে ডায়াবেটিস এরকম হতে পারে। অথবা থাইরয়েড ডিসফাংশন দেখা গেল, হ্যাঁ, কর্টিসল বেড়ে যায়, তার কুশিং সিনড্রোম হচ্ছে, এরকম ঘটনা ঘটতে পারে এন্ডোক্রাইন ডিসফাংশনে। অথবা আরেকটা আছে খুব কমন, সেটা হলো মহিলাদের হয় অ্যামেনোরিয়া গ্ল্যাক্টোরিয়া সিনড্রোম। অ্যামেনোরিয়া গ্ল্যাক্টোরিয়া সিনড্রোম মানে দেখা যাবে যে নন প্রেগন্যান্ট ওমেন, সে প্রেগন্যান্ট না, অথবা অবিবাহিত মহিলা, তার বিয়েই হয়নি কিন্তু তার অ্যামেনোরিয়া ডেভেলপ করলো, তার মাসিক বন্ধ হয়ে গেল, তার গ্যালাক্টোরিয়া হচ্ছে, ব্রেস্ট থেকে মিল্ক সিক্রেশন শুরু হয়ে গেল। এইটা হলো প্রোল্যাকটিনের কারণে। প্রোল্যাকটিন কোথা থেকে আসে? পিটুইটারি থেকে। প্রোল্যাকটিনোমা হয়ে বিশাল একটা অ্যাডেনোমা হয়ে তার এরকম এন্ডোক্রাইন ডিসফাংশন হিসেবে প্রেজেন্টেশন করতে পারে। আর কি হতে পারে? যেহেতু পিটুইটারির পাশেই অপটিক নার্ভ, পিটুইটারি টিউমার বড় হয়ে চোখে দেখতে অসুবিধা করতে পারে। চোখে দেখাটা অবশ্য আমরা ফোকাল নিউরোলজিক্যাল, দেখতে অসুবিধাটা ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট হিসেবে কাউন্ট করব। আর একটা ইনসিডেন্টাল, এটা যে কোনো সময় হঠাৎ করে দেখা গেল যে। তাহলে প্রেজেন্টেশন গুলো আমরা আবার দেখি, ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট, সিজার খুব কমন, রেজড আইসিপি ফিচার এটাও খুব কমন, এন্ডোক্রাইন ডিসফাংশন পিটুইটারি টিউমারের ক্ষেত্রে মোস্ট কমন, ইনসিডেন্টাল। এটা হলো প্রেজেন্টেশন। এখন এখানে আমরা একটা টিউমার দেখতে পাচ্ছি, এইটা হলো আমরা একটা অ্যাবসেসের ছবি দেখিয়েছিলাম, অনেকটা সেরকম, কিন্তু এর মার্জিন গুলা হেলদি না, খুব সুন্দর রিং এর মতো না, হ্যাঁ, আনহেলদি মার্জিন, এবং ভিতরে এইটা হলো নেক্রোসিস, মানে টিউমারের ভিতরে নেক্রোসিস হয়েছে। এইটা হলো গ্লায়ামা। এরকম একটা ফিচার যদি দেখি আমরা, তাহলে দিস ইজ ভেরি পুয়ার প্রগনোসিস, এটার প্রগনোসিস ইজ পুয়ার। তারপরে এটা অপারেশন করতে হয় হিস্টোপ্যাথোলজির পরে, দেখে গ্রেড 3, 4 এই ক্ষেত্রে আমরা রেডিওথেরাপি, কেমোথেরাপি দেই, এগুলার ট্রিটমেন্ট এভাবেই আর কি। কিন্তু প্রগনোসিস, ডায়াগনোসিসের পর থেকে সাধারণত 2 থেকে 4 বছর, 5 বছর এই পর্যন্ত লনজিভিটি ধরে নেওয়া হয় গ্লায়ামা ডায়াগনোসিসের পরে। এটা হলো গ্লায়ামার। গ্লায়ামাটা কি হলো যে পুরা গ্লায়াল সেলগুলা যেহেতু থেকে অরিজিন হয়, এটার কোনো ডিমার্কেশন পাওয়া যায় না। নরমাল ব্রেন এবং টিউমার এর ভিতরে ডিমার্কেশনটা খুব একটা ক্লিয়ার না, এই জন্য এটা কিছু রেখে আসতে হয় অপারেশনের সময়, এবং পরবর্তীতে এটা আবার রিকার করে, এবং এটা প্রগনোসিস ইজ পুয়ার। এইটা হলো মেনিনজিওমা। সুন্দর একটা ডিমার্কেশন আছে, এবং কন্ট্রাস্ট দেওয়ার পরে খুব সুন্দর কন্ট্রাস্ট নিয়েছে, এবং পুরাটা একটা মেনিনজাস থেকে উঠে ব্রেনের উপরে চাপ দিছে। দিস ইজ ব্রেন, এটা মেনিনজাস থেকে উঠছে, এটা বেসটা হলো মেনিনজাসের সাথে লাগানো, টিউমারটা এটা ব্রেন সাবস্টেন্স চাপ দিচ্ছে, সুন্দর একটা ক্যাপসুল ফরমেশন আছে, এবং খুব সুন্দর ব্রেন এবং টিউমারের ভিতরে একটা ডিমার্কেটিং লাইন আছে। এইটার প্রগনোসিস ইজ এক্সিলেন্ট, প্রগনোসিস ইজ এক্সিলেন্ট, পুরো টিউমারটা সুন্দরভাবে আনা যায়, এবং এটা কমপ্লিট এক্সিশন সম্ভব, এবং পেশেন্ট একবার অপারেশন করার পরে সাধারণত সে ভালো হয়ে যায় অন্য বেনাইন টিউমারের মতো। এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে। দিস ইজ
গ্লায়ামা, এই ছবিটা দেখলেই মনের ভিতরে বুঝতে হবে prognosis is bad, but when you see like this meningioma prognosis is excellent. এইটা মাথায় ঢোকালে হবে, সব টিউমারই খারাপ না। হ্যাঁ, গ্লায়ামা গ্লুমি prognosis, meningioma excellent prognosis। এটা আমরা একটা পিউটারি টিউমার, পিউটারি রিজিয়ন, এই যে এটা হলো সেলার টার্সিকা স্পেনয়েড সাইনাস এর উপরে টিউমার, এটা হলো ইন্টারনাল, মাঝখানে কালো গুলা হলো ইন্টারনাল ক্যারোটিড আর্টারি বা ভেসেল, এটা হলো পিউটারি টিউমার। পিউটারি টিউমারের একটা প্রেজেন্টেশন আমরা বলছিলাম অ্যাক্রোমেগালি, লুক এট দিস ফেস, এটা কিন্তু মহিলা, নাকটা কত বড় হয়ে গেছে, ঠোঁট গুলা মোটা হয়ে গেছে, এটা হলো অ্যাক্রোমেগালিক ফেস। এটা হলো ওই আমরা একই পিউটারি টিউমার, এটা অপটিক নার্ভের পাশে পিউটারি টিউমার, ইন্টারনাল ক্যারোটিড এই জায়গাটা। এই টিউমার গুলো অপারেশন আমরা হলো এখন করি। এখানে যে গ্রোথ হরমোন, যে এই রোগীটারই এটা গ্রোথ হরমোন দেখো নরমাল হলো 0.06 to 5, এটা বেড়ে হয়ে গেছে 40 গ্রোথ হরমোন, কারণ গ্রোথ হরমোন সিক্রেটিং অ্যাক্রোমেগালি প্রেজেন্টেশন। আচ্ছা, এইটা হলো আমরা যেটা বলছিলাম সেরিবেলোপন্টাইন অ্যাঙ্গেল, এটা হলো মিড ব্রেইন, এটা সেরিবেলাম, এখানে পেট্রাস টেম্পোরাল বোনস তো আর এমআরআই তো এটা এমআরআই, এইটা হলো যে ইন্টারনাল অ্যাকোস্টিক মিটাসের ভিতরে ঢুকে গেছে, হ্যাঁ 8 নার্ভ থেকে উঠছে, এটা হলো সিপি অ্যাঙ্গেল টিউমার। এরকম চেহারাটা ভালো, এটা হলো বেনাইন টিউমার, এটা অপারেশন করলে পেশেন্টের এক্সেলেন্ট প্রগনোসিস। তো আজকে আমরা এই পর্যন্তই। টিউমার সম্পর্কে আমার বলার কথা ছিল, টিউমার বলার আগে আমরা একটু রেজড আইসিপি নিয়ে আলাপ করছি, আইসিপিটা কি এটা বোঝানোর চেষ্টা করছি। নরমাল আইসিপি আপ টু 15, রেজড আইসিপি হলো 25 এর উপরে হলে তখন সিম্পটম হয়। রেজড আইসিপির ফিচার হলো হেডেক, ব্লারিং অফ ভিশন, দেন ভিজুয়াল নশিয়া, ভমিটিং আর ড্রাউজিনেস, এটা হলো রেজড আইসিপির ফিচার। বাচ্চাদের ক্ষেত্রে রেজড আইসিপির ফিচার হলো বালসড ফন্টানিলি, সেটিং সান সাইন আর স্কাল ব্রেন ডাইলেটেড আর প্রোগ্রেসিভ ম্যাক্রোসেফালি। কারণগুলো আমরা বললাম, হাইড্রোকেফালাসের কারণে হতে পারে, টিউমারের কারণে হতে পারে। হাইড্রোকেফালাস দুই ধরনের, অবস্ট্রাকটিভ, কমিউনিকেটিং। অবস্ট্রাকটিভ এর ক্ষেত্রে প্রগনোসিস ইজ গুড, যেহেতু এখানে এন্ডোস্কোপিক থার্ড ভেন্ট্রিকুলোস্টমি করা যায়। শান্ট রিপ্লেসমেন্ট হলো অন্যটার ক্ষেত্রে, শান্টের ভালো মন্দ দুইটাই আছে, ইমিডিয়েট ভালো হয়, পরবর্তীতে অনেক ধরনের কমপ্লিকেশন হতে পারে। এন্ডোস্কোপি যদি করা যায় তাহলে সবচেয়ে ভালো। আর এরপরে আমরা আসলাম হলো টিউমার। টিউমারের প্রেজেন্টেশন হলো ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট, রেজড আইসিপি, হরমোনাল ডিসফাংশন, সিজার, এগুলো হলো টিউমারের প্রেজেন্টেশন। ভিজুয়াল টিউমার হলো আমরা যদি বেনাইন ম্যালিগন্যান্ট এইভাবে করি, প্রথম হলো যে সেকেন্ডারি আছে অনেকগুলো, আর প্রাইমারি টিউমার। প্রাইমারি টিউমারের ভিতরে গ্লায়াল সেল থেকে গ্লায়ামা ওঠে, মেনিনজিয়াল লেয়ার থেকে মেনিনজিওমা ওঠে। গ্লায়ামার প্রগনোসিস ইজ পুর, মেনিনজিওমার প্রগনোসিস গুড। আর এর আশেপাশে যত ক্রেনিয়াল নার্ভস আছে তাদের সোয়ান সেল থেকে সোয়ানোমা ওঠে, সোয়ানোমার প্রগনোসিস ইজ এক্সিলেন্ট। পিটুইটারি থেকে পিটুইটারি টিউমার উঠবে। আর বাচ্চাদের ক্ষেত্রে ফুট ভেন্ট্রিকল থেকে এপেন্ডাইমোমা, মেডুলোব্লাস্টোমা ওঠে। বাচ্চাদের টিউমার গুলো ডায়াগনোসিসটা খুব কশাসলি করতে হবে। যদি কোনো বাচ্চা বমি করে, যেটা রেসপন্স করছে না ওষুধে, অবশ্যই একটা সিটি স্ক্যান বা এমআরআই করতে হবে ডায়াগনোসিসের জন্য। বাচ্চাদের টিউমারের প্রগনোসিস অতটা ভালো না, বড়দের যেটা মেনিনজিওমা বা বেনাইন টিউমারের প্রগনোসিস ইজ এক্সেলেন্ট। এই পর্যন্ত বলে আমরা আজকে শেষ করছি। আর এই যে টিউমারের যত ধরনের অপারেশন, আমরা পিটুইটারি টিউমারের ক্ষেত্রে নাক দিয়ে অপারেশন হয়। তো এগুলো আমরা রাজশাহীতে আমরা, এবং ব্রেন টিউমারের ক্ষেত্রে আমরা বলি যে মাইক্রোস্কোপ। তো আমরা রাজশাহী মেডিকেলে আমরা মাইক্রোস্কোপ অ্যাভেল করছি, এবং রাজশাহীতে আমরা মাইক্রোস্কোপিক সার্জারি, এন্ডোস্কোপিক সার্জারি সবগুলোই শুরু করতে পারছি। তো আমরা যেহেতু রাজশাহীতে থাকি, আমরা রাজশাহীর কথাই বেশি বলবো। রাজশাহীতে নিউরো সার্জারি হচ্ছে ভালোভাবে, এবং আমরা সাফল্যের হারও আমরা যথেষ্ট স্ট্যান্ডার্ড বলতে পারি আর কি। তো তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।